এই মুহূর্তে আমরা দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি। ভেতরে কিন্তু প্রচন্ড গরম, এই মেঝেতে পাও কিন্তু রাখা যাচ্ছে না। এখন আমরা পৌঁছে গেছি তালসারিতে। দেখুন এখানকার দৃশ্য। এই মন্দিরে কোনো কিছু মানত করলে সেই মনস্কামনা নাকি পূর্ণ হয়। নমস্কার দর্শক বন্ধুরা, জয়জি স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা রওনা দিচ্ছি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘার উদ্দেশ্যে। চলুন শুরু করা যাক আজকের এই দারুণ ভ্রমণ। আর এই ভ্রমণ কাহিনীতে আমি জিৎ থাকবো আপনাদের সাথে। এই মুহূর্তে আমাদের বাসটি কোলাঘাটে দাঁড়িয়েছে। বাসের সকল যাত্রী প্রায় নেমেছে এখানে। কেউ ব্রেকফাস্ট করছে, কেউ চা খাচ্ছে। এই বাসের পরবর্তী গন্তব্য সোজা দীঘা। এই বাসটি কিন্তু ওল্ড দীঘা পর্যন্ত যাবে, তারপর ওখান থেকে যে যার গন্তব্যে বেরিয়ে যাবে। আমি যেহেতু এই বাসটি চেপে শ্যামনগর থেকে দীঘা পর্যন্ত যাব, তাই আমার মাথাপিছু ভাড়া পড়েছে 350 টাকা। আর এই বাসটি কিন্তু সম্পূর্ণ এসি। এবার একটু চা পান করে নিই। আমাদের বাস হর্ন দিচ্ছে, সকলকেই ডাকছে বাসে ওঠার জন্য। এক্ষুনি বাস ছেড়ে দেবে। এই দেখুন আমাদের বাসের ভেতরটা। বাসটি কিন্তু সম্পূর্ণ বুকিং, এখনো সকল যাত্রী ওঠেনি বাসের ভেতরে। আমাদের বাস আবার কোলাঘাট ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছে। দীঘায় আসবার পথে এই বিশ্ব বাংলা গেটের দর্শন পাওয়া মানেই হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি আমরা দীঘায় পৌঁছে গিয়েছি প্রায়। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের বাস কিন্তু ওল্ড দীঘায় পৌঁছে গেছে। ওই দেখুন দূরে সমুদ্র। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা ওল্ড দীঘায় নেমে একটি টোটো বুক করেছি। আমাদের নিউ দীঘার হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। আমাদের ভাড়া কিন্তু পড়ল 100 টাকা। বন্ধুরা, এই দেখুন দীঘার সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরের গেট। এখানে আমরা আসবো কিছুক্ষণ পর, আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আপনারা ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আগে আমরা হোটেলে পৌঁছাই, তারপর এখানে আবার আমরা আসবো। বন্ধুরা, ওই যে দূরে মোড়টি দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু জাহাজবাড়ির মোড়। আর এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন, হোটেল ওম, এই হোটেলেই কিন্তু আমরা উঠেছি। হোটেলটি বেশ ভালো। গতকাল আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে এত গরম যে শরীর অসুস্থ হয়ে পড়ায় আমরা গতকাল কিন্তু যেতে পারিনি। আজ আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো। এখন আমরা আমাদের হোটেলের ভেতরে ঢুকছি, আপনারা দেখুন। আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে, এই তার সিঁড়ি। আর এটা হচ্ছে হোটেলের রিসেপশন। চলুন সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে হোটেলের 2nd ফ্লোর। এখানে কিন্তু সব রুম বুক আছে। আর আজ যেহেতু শুক্রবার, আজ কিন্তু দীঘায় হোটেল পাওয়া খুব মুশকিল। আমাদের রুমটি পড়েছে 3rd ফ্লোরে। চলুন সেখানে নিয়ে যাই আপনাদেরকে। এই যে সোজা যে রুমটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি যে দুটো রুম রয়েছে, এই দুটো রুমই কিন্তু আমরা বুক করেছি, 302 আর 303। নমস্কার দর্শক বন্ধুরা, জয়জি স্টুডিওতে আপনাদেরকে স্বাগত। দীর্ঘ প্রতীক্ষার পর আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি রয়েছি দীঘা। গতকাল মানে 4 জুন আমি ফ্যামিলি নিয়ে দীঘায় চলে এসেছি। আজ 5 জুন ভিডিওটা করছি। তো আমি যে হোটেলটি নিয়েছি তার প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এই হোটেল ওমের আমি নিয়েছি হচ্ছে 2nd ফ্লোর। আমার রুম নাম্বার হচ্ছে 302।
তো আমি দেখাচ্ছি হোটেলটা ভেতর থেকে, আমার যে রুমটা কীরকম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সময় আপনারা যদি মনে করেন দীঘায় আসবেন, আমি একটাই কথা বলবো, একটু ভেবে চিন্তে আসবেন। এখানে গরম কিন্তু মারাত্মক গরম, কলকাতার থেকেও বেশি লাগছে, আপনারা আমাকে দেখে বুঝতেই পারছেন। তো তারপরে বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো দীঘার যে সব থেকে চিপ অ্যান্ড বেস্ট হোটেল সেটাই আমি নিয়েছি, যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এসেছি। আমি 302 আর এই হচ্ছে 303, এই দুটো রুম নিয়েছি। এর ভেতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আসুন দেখা যাক। এখানে ডবল বেড আছে, এখানে একটি ড্রেসিং টেবিল কাম আলমারি আছে, এখানে একটি টেবিল আছে, এখানেও একটি টেবিল আছে, টিভি আছে, চেয়ার আছে, আর সব থেকে বড় জিনিস যেটা, এটা হচ্ছে বাথরুম। কোমোড আছে, দেখতেই পাচ্ছেন, এখানে একটি আয়না আছে, বেসিন আছে। হোটেলটার আরও একটি বিশেষত্ব হলো, আমি যেই রুমটা নিয়েছি এদিকে একটি ব্যালকনি আছে, দেখতেই পাচ্ছেন। ওই যে মোড়টা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে জাহাজবাড়ির মোড়। এই যে হোটেলের নিচে রাস্তা, এই ব্যালকনি এইদিকে একটা, আর খাওয়া দাওয়ার জন্য পাশেই হোটেল আছে, আপনারা অর্ডার করলেই দিয়ে যাবে। আর এদিকে একটি ব্যালকনি আছে, একটা তো দেখালাম, এদিকেও একটি ব্যালকনি আছে। আর আমাদের রুমটা কিন্তু এসি রুম। এই যে এসি রুম দেখতেই পাচ্ছেন। তো হোটেলটি কেমন একটু আপনারা কমেন্টে জানাবেন। আর এই হোটেলের নাম্বার আমরা ভিডিও ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন। প্লাস ভিডিও ডেসক্রিপশনেও এই হোটেলের নাম্বার থাকবে, আপনারা চাইলে অবশ্যই ফোন করুন, চলে আসুন। এই হোটেলটি আমাদের কাছ থেকে কিন্তু আজকে দেখুন, যেহেতু ফ্রাইডে, প্রত্যেকটি হোটেলের কিন্তু রেট অলরেডি বেড়ে গেছে। তাও এই হোটেলে আমরা যেহেতু গতকাল বুক করে এসেছি, এখানে কিন্তু আমাদের কাছ থেকে মানে 1,500 টাকা করে নিয়েছে পার রুম। তো আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে চলে আসুন। এটাই আমার কাছে সব থেকে চিপ অ্যান্ড বেস্ট মনে হয়েছে। নিউ দীঘাতে এর থেকে কম খরচে হোটেল হয়তো পাওয়া যাবে, কিন্তু সেটা অফ সিজনে। আমার কাছে এটাই হচ্ছে সব থেকে চিপ অ্যান্ড বেস্ট মনে হয়েছে। এবার আপনারা চাইলে এখানে যোগাযোগ করে চলে আসুন। বন্ধুরা, এখন আমরা টোটো বুক করে বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। তো চলুন যাওয়া যাক দীঘার সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে কিন্তু নিউ দীঘা থেকে জগন্নাথ দেবের মন্দির পর্যন্ত আপনাদের কাছে কিন্তু অনেক টাকা ভাড়া চাইতে পারে যে কোনো টোটো বা অটো ড্রাইভার। আপনারা একটু কিন্তু বার্গেনিং করে নেবেন। আমাদের যেমন বলেছিল নিউ দীঘা থেকে জগন্নাথ দেবের মন্দির পর্যন্ত 100 টাকা নেবে, আমরা বার্গেনিং করাতে সেটা 60 টাকায় এসেছে। তো 60 টাকায় আমাদেরকে জগন্নাথ দেবের মন্দির পর্যন্ত নিয়ে যাবে। এখন কিন্তু আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে ছোট্ট বিল্ডিংটা দেখছেন একতলা, এখানে আমাদের জুতো রাখতে হবে এবং এখান থেকে একটি টোকেন সংগ্রহ করতে হবে। তারপর এখান থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। আমরা জুতো রেখে এবার কিন্তু মেইন যে প্রবেশদ্বার সেই দিকে রওনা হলাম। এই যে রাস্তার উপরে যে বড় গেটটি দেখছেন, এর কাছাকাছি কিন্তু মেন গেট, এটা হচ্ছে মেন গেটটি। এখান থেকেই কিন্তু আপনাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভেতরে কিন্তু আপনারা কোনো রকম নেশাজাতীয় দ্রব্য বা কোনো সেলফি স্টিক নিয়ে প্রবেশ করতে পারবেন না। আর ভুল করেও যদি নিয়ে প্রবেশ করে ফেলেছেন,
তো আপনাকে কিন্তু সাইডে একটি কাউন্টার আছে, সেখানে জমা রাখতে হবে 5 টাকা দিয়ে এবং একটি টোকেন সংগ্রহ করতে হবে। এখন আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মন্দিরের মেন প্রাঙ্গণ, সেখানকার দৃশ্য। আপনারা আমাদের ক্যামেরার চোখ দিয়ে দেখুন এই মন্দিরের সৌন্দর্য। সমুদ্র শহর দীঘার বুকে অবস্থিত এই মন্দিরটি ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি 2025 সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। মন্দিরের স্থাপত্য পুরীর বিখ্যাত মন্দির জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হলেও এটির নিজস্ব সৌন্দর্য ও একটি বৈশিষ্ট্য রয়েছে। প্রায় 20 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল মন্দির চত্বর পর্যটকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। মন্দিরের প্রধান আকর্ষণ হল এর সুন্দর কারুকার্য, বিশাল প্রবেশদ্বার এবং শান্ত পরিবেশ। সন্ধ্যার সময় আলোয় সজ্জিত মন্দিরের দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রতিদিন সকাল 6টার সময় এই মন্দির খুলে দেওয়া হয় এবং দুপুর 1টার সময় বন্ধ করা হয়। আবার বিকেল 3টের সময় খোলা হয় এবং রাত 8টার সময় এই মন্দির বন্ধ করে দেওয়া হয়। এই যে আমার সোজাসুজি গেটটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জগন্নাথ দেবের মূল মন্দির। এর ভেতরেই কিন্তু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রয়েছে। এর ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে দেওয়া হয় না, যার জন্য আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি বা ভিডিওগ্রাফি করছি। সত্যি কথা বলতে এই গরমকালের সকালে এই মন্দিরের চাতাল এতটাই গরম হয়ে ওঠে যে খালি পায়ে হাঁটা কিন্তু দুষ্কর হয়ে ওঠে। যেহেতু আমি জগন্নাথ দেবকে দেখব বলে এসেছি, তাই আমি এতটা কষ্ট সহ্য করছি। এছাড়াও আপনাদের জন্য ভিডিওগ্রাফি করব বলেই কিন্তু এতটা কষ্ট করছি। তাই আপনারা কিন্তু একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যদি এই মন্দির দর্শন করতে আসেন বা জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন, আমি মনে করি সন্ধ্যাবেলায় আসাটাই কিন্তু শ্রেয়। এই যে দৃশ্যটি দেখছেন, এটা কিন্তু মন্দিরের পিছন দিকের দৃশ্য। যেহেতু দুপুর 1টা বেজে গেছে, আমাদের সকলকে অনুরোধ করা হলো যে আমরা যেন মন্দির ছেড়ে বেরিয়ে যাই। এই মন্দিরটি তৈরি করতে প্রায় 250 কোটি টাকা কিন্তু খরচ হয়েছে। দেখুন, মন্দিরের পাশেই জগন্নাথ দেবের রথ রাখা আছে। এই যে বিল্ডিংটি দেখছেন, এখানেই কিন্তু জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয়। আপনারা চাইলে এখান থেকে জগন্নাথ দেবের ভোগ সংগ্রহ করতে পারেন। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এবং আপনারা যেখানে জুতো রাখবেন সেখানেও কিন্তু কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল 4:30। আমরা আবার টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি উড়িষ্যার তালচারি বিচের উদ্দেশ্যে। জানি না এই আলো আঁধারিতে কতটা বিচের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো, তবে যতটা পারবো চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরবার। তাহলে চলুন তালচারি বিচ। বিচে ঢোকবার মুখেই মহাদেবের একটি মূর্তি রাখা আছে। যাই হোক, মহাদেবের দর্শন হয়ে গেল, এবার আমরা বিচের সামনে যাব। বন্ধুরা, এখন আমরা এসেছি উড়িষ্যার অন্যতম সুন্দর ও শান্ত সমুদ্র সৈকত তালচারি বিচে। পশ্চিমবঙ্গের দীঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই মনোরম সৈকত প্রকৃতিপ্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ। তালচারি উড়িষ্যার বালেশ্বর জেলার অন্তর্গত এবং দীঘা থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। তালচারি নামের অর্থ হলো তাল সারি
নামটি এসেছে তাল মানে তাল গাছ এবং সারি মানে সারি বা লাইন শব্দ থেকে। এক সময় সমুদ্র তীর জুড়ে সারিবদ্ধ তাল গাছ থাকার কারণেই এই নামকরণ। তালছাড়ির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর শান্ত পরিবেশ, বিস্তীর্ণ বালিচর এবং লাল কাঁকড়ার উপস্থিতি। ঝড়ের সময় সমুদ্র অনেকটা এগিয়ে আসে আর ভাটার সময় দূর পর্যন্ত বালুচর দেখা যায়। এখানে কিন্তু আপনারা চাইলে এই বোটগুলি করে সমুদ্রে ভ্রমণ করতে পারেন। মাথাপিছু খরচ 100 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দিরে। কথিত আছে এই মন্দিরে কেউ একবার যদি মহাদেবকে ভক্তি করে ডেকে কোনো কিছু মানত করেন, তার মনস্কামনা নাকি পূর্ণ হয়। এই মন্দিরের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। এখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয়। সারা বছরই হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসেন। বিশেষ করে শ্রাবণ মাস ও মহাশিবরাত্রিতে ভিড় সবচেয়ে বেশি হয় এখানে। এই যে মন্দিরের দরজাটি দেখতে পাচ্ছেন, এর পিছনেই কিন্তু বিশাল আকারের একটি শিবলিঙ্গ রাখা রয়েছে, যেটা কিন্তু এই মন্দিরে পূজিত হয়। যেহেতু আমাদের একটু রাত হয়ে গেছে এখানে আসতে, তার জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের কপালটাই খারাপ, আমরা শিবলিঙ্গটি দেখতে পেলাম না, মানে মহাদেবের দর্শন আমাদের হলো না। তো বন্ধুরা, আমাদের আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে চোখ রাখুন। আমাদের এই দীঘার নেক্সট আরও একটি ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আর সকলেই সুস্থ থাকুন, এটাই আমরা ভগবানের কাছে কামনা করি।